সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের ৭ম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। এর আগে উদ্ভিদ বিজ্ঞানের যে অধ্যায়গুলো আমরা পড়েছি সেখানে আমরা শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট এই সমস্ত উদ্ভিদ সম্পর্কে ধারণা লাভ করেছি। এই উদ্ভিদগুলো হলো অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যাপস, যাদের মধ্যে পুষ্প তৈরি হয় না। পুষ্প তৈরি হয় বা পুষ্পের মতো কিছুটা গঠন তৈরি হয় এরকম উদ্ভিদ, যাদের স্ববীজী পুষ্পক উদ্ভিদ বলা হয়, ফ্যানারোগ্যামস, তাদের অন্তর্ভুক্ত হলো এই নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। এই নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম, যাদেরকে নামকরণ করা হয়েছে, এই উদ্ভিদগুলো পৃথিবীতে একসময় খুব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল আবৃতবীজি উদ্ভিদের আবির্ভাবের আগে, সেটা প্রায় মেসোজোয়িক যুগে। তো যখন আবৃতবীজি উদ্ভিদের আবির্ভাব হয়, একটা সময়ে আবৃতবীজি উদ্ভিদ সমস্ত পৃথিবীব্যাপী বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে ধীরে ধীরে এই নগ্নবীজি উদ্ভিদগুলোর সংখ্যা কমে যেতে থাকে। বর্তমান সময়ে এই নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা আসলে খুবই কম হয়েছে। যেমন এখন পৃথিবীতে ৮০টা জেনাসের উদ্ভিদ পাওয়া যায়, এই নগ্নবীজি উদ্ভিদ। তার মধ্যে ৪২১টি প্রজাতি বর্তমানে পৃথিবীতে আছে। তাহলে এই ব্যাপক সংখ্যক উদ্ভিদ যেটা ছিল একসময় পৃথিবীতে, বেশিরভাগই বিলুপ্ত হয়ে গেছে। অল্প কিছু সংখ্যক উদ্ভিদ এখানে আছে। তো সেই নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু দেখে নিই আলোচ্যসূচিগুলো। আমাদের প্রথম আলোচ্যসূচি হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপর নগ্নবীজি উদ্ভিদেরই একটি প্রজাতি, একটি জেনাস সাইকাস, এর স্বভাব, বিস্তার এবং গঠন নিয়ে আমরা আলোচনা করব। এর শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং এর যে জনন ক্রিয়া, কি পদ্ধতিতে কিভাবে এরা জনন সম্পন্ন করে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই বললাম যে নগ্নবীজি উদ্ভিদকে জিমনোস্পার্ম বলা হয়। এই জিমনোস্পার্ম শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফাস্টাস প্রথম তার এনকোয়ারি ইন্টু প্ল্যান্টস এই বইটিতে এই জিমনোস্পার্ম শব্দটি প্রথম ব্যবহার করেন। এই জিমনোস শব্দটির অর্থ হচ্ছে নগ্ন। জিমনোস ইকুয়াল টু নেকেড অর নগ্ন, এবং স্পার্মস হচ্ছে বীজ, এবং এই দুটো শব্দের সমন্বয়ে জিমনোস্পার্ম শব্দটি এসেছে নগ্নবীজি। এখন আমরা আসি যে তাহলে এটাকে নগ্নবীজি কেন বলা হচ্ছে। কারণ এখানে আমরা দেখব যে আমরা জানি যে বীজ সাধারণত ফলের অভ্যন্তরে থাকে, তাই না? যে গর্ভাশয় থাকে, সেই গর্ভাশয়টি একসময় ফলে পরিণত হয় এবং তার ভিতরেই বীজটি অবস্থান করে। কিন্তু এই নগ্নবীজি বা জিমনোস্পার্ম যে উদ্ভিদটি, সেই উদ্ভিদে আমরা দেখব যে এখানে কোনো গর্ভাশয় তৈরি হয় না। ফলশ্রুতিতে ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় থাকে এবং সেখানে পরবর্তীতে কোনো ফলও হয় না। এই ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় থাকার কারণে একে নামকরণ করা হয়েছে নগ্নবীজি বা জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম উদ্ভিদগুলো এখন পৃথিবীর উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতেই বেশি দেখা যাচ্ছে। নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে বেশি আমরা দেখতে পাই। একটা সময় এর বিস্তৃতি ব্যাপক ছিল। এখন প্রাকৃতিকভাবে কোনো জায়গায় জন্মে, আবার কোনো জায়গায় একে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে লাগানো হয়ে থাকে। বাংলাদেশে আমরা আবৃতবীজি উদ্ভিদের সংখ্যা যদি দেখি, 4000 প্রায় আবৃতবীজি উদ্ভিদ আছে, কিন্তু সে তুলনায় বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে এইরকম নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা খুব কম। 5টি মাত্র নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মায়। এখানে আমরা একটু নামগুলো দেখে নিই। এর একটি হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে এরকম 5টি প্রজাতি, সাইকাস পেকটিনাটা। এটি চট্টগ্রামের বাড়িয়ালা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পোডোকার্পাস টেরিফোলিয়াস, এটি বাঁশপাতা নামে পরিচিত। এই উদ্ভিদটি পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে দেখা যায়। যদিও এই উদ্ভিদটি এখন খুব বিপজ্জনক সংখ্যায় অবস্থায় আছে, এই প্রায় বিলুপ্ত উদ্ভিদে পরিণত হয়ে যাচ্ছে। আর নিটামে 3টি প্রজাতি দেখা যায়, নিটাম অবলঙ্গাম, নিটাম
মন্টেনাম, নিটাম লেটিফোলিয়াম, এই ধরনের এই 3টি নিটামের প্রজাতি এখানে আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো জিমনোস্পার্ম উদ্ভিদ। এর বাইরে আমরা আরও অনেকগুলো উদ্ভিদ দেখতে পাবো, যেমন আমরা পাইনাস দেখতে পাবো, থুজা, সাইকাসের আরও অনেকগুলো প্রজাতি, সাইকাস রিভুলাটা, জুনিপার, অরোকেরিয়া, এই উদ্ভিদগুলো আমরা বাগানে শোভাবর্ধক হিসাবে দেখতে পাবো। আমরা আমাদের উদ্ভিদ বিজ্ঞানের যে বাগান আছে, সেই বাগানে আমাদের নেত্রকোনা সরকারি কলেজে, সেই বাগানে কিন্তু এই সবগুলো গাছই আছে। থুজা আছে, সাইকাস রিভুলাটা আছে, সাইকাস পেকটিনাটা আছে, অরোকেরিয়া আছে। এই সমস্ত উদ্ভিদগুলোই আমরা এখানে দেখতে পাবো। যখন আমাদের ক্লাস আবার শুরু হবে, আমরা নিশ্চয়ই সেই গাছগুলোকে নিজেরা পর্যবেক্ষণ করব। তো এই উদ্ভিদগুলো সম্পর্কে জানছি আমরা। এর মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম উদ্ভিদ বা সবচেয়ে উঁচু উদ্ভিদ যেটি, সেই উদ্ভিদটি হচ্ছে একটি নগ্নবীজী উদ্ভিদ, যার নাম হচ্ছে সেকোয়া সেম্পারভাইরেন্স। সেকোয়া সেম্পারভাইরেন্স এটি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় পাওয়া যায়, এবং এই উদ্ভিদটি প্রায় 3000 বছরের পুরনো একটা উদ্ভিদ, এবং সবচেয়ে বড় উদ্ভিদ যে উদ্ভিদটি, সেটি হচ্ছে সেকোয়া সেম্পারভাইরেন্স। এছাড়া আরেকটি উদ্ভিদ আছে পাইনাস, এটাও ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়, ব্রিসেল কোন পাইন বলা হয় এটাকে। এটি হচ্ছে পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে পুরনো উদ্ভিদ, যার বয়স 5000 বছর। এটি 5000 বছর ব্যাপী বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ব্রিসেল কোন পাইন, এটি ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়। আমরা এখন যদি দেখি যে জিমনোস্পার্মের মাত্র 4টি গ্রুপকে আমরা দেখতে পাবো। একটি হচ্ছে গিঙ্গোফাইটা, 4টি গ্রুপ আমরা দেখতে পাবো। গিঙ্গোফাইটা, নিটোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা। এই গিঙ্গোফাইটাতে এই গ্রুপ এতে শুধুমাত্র একটি উদ্ভিদ বেঁচে আছে, গিঙ্গো বাইলোবা। এটি একটি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। এই গিঙ্গোফাইটার একটি মাত্র উদ্ভিদ এখন পৃথিবীতে বর্তমানে টিকে আছে, যেটি আমরা চীন এবং জাপানে দেখতে পাবো। ওখানকার যে বৌদ্ধ মন্দিরগুলো আছে, সেই মন্দিরে এই উদ্ভিদটি লাগানো অবস্থায় আছে, এবং তারা এটাকে পবিত্র উদ্ভিদ হিসাবে গণ্য করে, এবং শুধুমাত্র ওই অঞ্চলগুলোতে এই উদ্ভিদটি এখন পর্যন্ত টিকে আছে প্রাকৃতিকভাবে। এবং এটিকে লিভিং ফসিল বলছি আমরা, কারণ এর অন্যান্য যে সদস্য আছে, এর সাথে সম্পর্কিত অন্যান্য যেসব উদ্ভিদগুলো আছে, সেগুলো সবগুলো জীবাশ্মে পরিণত হয়ে গেছে, শুধুমাত্র এই উদ্ভিদটি টিকে আছে। এবং এই জীবাশ্মে পরিণত হয়ে গেছে এরকম অনেক উদ্ভিদের সাথেই তার বৈশিষ্ট্যগুলো এখন মিলে যাচ্ছে। সেই কারণে এটাকে বলা হচ্ছে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তোমাদের প্রশ্ন আসছে অনেক সময় যে লিভিং ফসিল বলতে কি বোঝো, বা গিঙ্গো বাইলোপাকে কেন লিভিং ফসিল বলা হয়। তাহলে যে উদ্ভিদগুলো একসময় জীবাশ্ম হয়ে গেছে, এবং সেই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো যখন আমরা বর্তমানে জীবিত কোনো উদ্ভিদের মধ্যে পাই, তখন সেটাকে আমরা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলি। তাহলে এই গিঙ্গোফাইটার একটি মাত্র সদস্য গিঙ্গো বাইলোবা, এটি শুধুমাত্র বেঁচে আছে। নিটোফাইটা, একটু আগে আমরা যার উদাহরণ দিলাম, নিটাম অবলঙ্গাম, এই নিটোফাইটার অনেকগুলো প্রজাতি এখন বেঁচে আছে। এবং নিটোফাইটা হচ্ছে এই জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের সংযোগকারী একটা গ্রুপ, কারণ নিটামের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আবৃতবীজী উদ্ভিদেও পাওয়া যাচ্ছে। এর নিটাম
জিমনোস্পার্মের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্যে আবৃতবীজীর মতো উন্নত বৈশিষ্ট্য ধারণ করে, সেজন্য এটি এনজিওস্পার্মের অনেক বেশি কাছাকাছি গ্রুপের। আর সাইকাডোফাইটা এটি বেশ বড় একটি গ্রুপ ছিল, একসময় 9টি বর্গ ছিল, কিন্তু এখন মাত্র 100টি প্রজাতি আছে এদের জীবন্ত বেঁচে আছে। এবং তার অন্তর্ভুক্ত এই যে এখানে সাইকাস পেকটিনেটার কথা বলেছি আমরা, এখানে সাইকাস রেভুলাটার কথা বলেছি, এই সাইকাসের যে প্রজাতিগুলো এখনো বেঁচে আছে, এই সাইকাডোফাইটার অন্তর্ভুক্ত যেসব উদ্ভিদ তাদেরকে আমরা সাইকাড, একসাথে সাইকাড বলি, সাইকাডস। এবং এখানে এই এরই একটা উদ্ভিদ সাইকাস সম্পর্কে আমরা আলোচনা করব। এই সাইকাসকেও কিন্তু লিভিং ফসিল বলা হয়, কারণ সাইকাসের যেসব সদস্য জীবাশ্মে পরিণত হয়েছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বর্তমান ছিল সেই বৈশিষ্ট্যগুলো বর্তমানে জীবিত সাইকাসের সাথে হুবহু মিলে যায়। ফলশ্রুতিতে এই সাইকাসকেও আমরা লিভিং ফসিল হিসাবে গণ্য করি। এবং আরেকটি হচ্ছে কনিফেরোফাইটা, এর উদাহরণ হচ্ছে যেমন পাইনাসের কথা আমরা বলছি, এই পাইনাস হচ্ছে কনিফেরোফাইটার। এবং আমাদের শীতের উত্তর গোলার্ধে যে শীতমণ্ডলীয় অঞ্চলে যে বিশাল বন কনিফার ফরেস্ট বলা হয়, এই অঞ্চলটা মূলত এই কনিফেরোফাইটার বেশিরভাগ উদ্ভিদ দিয়ে গঠিত। সাইবেরিয়ার অঞ্চল, রাশিয়ার একটা বিশাল অঞ্চল জুড়ে যে বন আছে কনিফার ফরেস্ট, এটি এই কনিফেরোফাইটা দিয়ে গঠিত হয়েছে। এবং এই উদ্ভিদের মধ্যে আমরা প্রথমে শেকোয়ার কথা বললাম, পাইনাসের কথা বললাম, ব্রিসেল কোন পাইন, সেই পাইন হচ্ছে এই কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এখন আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। নগ্নবীজী উদ্ভিদগুলো সাধারণত বহু বর্ষজীবী উদ্ভিদ এবং এরা মূল উদ্ভিদটি স্পোরোফাইট উদ্ভিদ এবং এরা হেটারোস্পোরাস মানে এদের দুই ধরনের স্পোর তৈরি হয়, মেগাস্পোর এবং মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হয়, এই জন্য এটাকে হেটারোস্পোর বলা হচ্ছে। এবং এদের যে মেগাস্পোরগুলো তৈরি হয় সেই মেগাস্পোরগুলো স্পোরোফিল বলা হচ্ছে এবং মাইক্রোস্পোরগুলোকে মাইক্রোস্পোরোফিল বলা হচ্ছে। এই মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত হয়ে একটি কোণ গঠন করে পুরুষ উদ্ভিদে, সেটাকে স্ট্রবিলাস বা পুংকোণ বলা হয়। তাহলে মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত হয়ে একটা কোণাকৃতি গঠন তৈরি করে, এরকম একটা কোণাকৃতি গঠন তৈরি করে, যার জন্য এটাকে স্ট্রবিলাস বা কোণ বলা হয়। কিন্তু মেগাস্পোরোফিলগুলো আবার এ ধরনের কোনো কোণ তৈরি করে না, তারা কিছুটা আলাদা অবস্থায় থাকে, একেবারে কম্প্যাক্ট অবস্থায় অবস্থান করে না। এবং এখানে মেগাস্পোরোফিলে একটা জিনিস, যে এখানে আমরা দেখব যে স্ত্রী স্তবক মানে আমরা যে তিনটে অংশের কথা বলি, যে গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড, এই তিনটি অংশে সমন্বয়ে হচ্ছে স্ত্রী স্তবক গঠিত হয়। কিন্তু মেগাস্পোরোফিলে আমরা এরকম কিছু দেখতে পাবো না। এখানে আমরা দেখব যে এখানে গর্ভাশয় থাকবে না, গর্ভদণ্ডও থাকবে না, এখানে সরাসরি ডিম্বক থাকবে এবং ডিম্বকের রন্ধ্রের মাধ্যমে এই শুক্রাণু এর ভেতরে প্রবেশ করছে। তাহলে এই গর্ভাশয় না থাকার কারণে ফলশ্রুতিতে নগ্নবীজী উদ্ভিদে আমরা কোনো ফল দেখতে পাবো না এবং বীজগুলো সবসময় উন্মুক্ত অবস্থায় থাকবে। এখানে আমরা সাইকাসের একটা মেগাস্পোরোফিল এঁকেছি, এখানে দেখছি যে এই ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় থাকে এবং সেই ডিম্বকের রন্ধ্রের উপরে এই শুক্রাণুগুলো এখান থেকে মাইক্রোস্পোরোফিল থেকে শুক্রাণুগুলো গিয়ে বাতাসের মাধ্যমে গিয়ে সেখানে পরাগায়ন সম্পন্ন হয়। এবং এখানে যে পরাগায়ন হয় সেটা সবসময় বায়ু পরাগায়ন হয়, বাতাসের মাধ্যমে এই পরাগায়নটা সম্পন্ন হয়। এখানে অন্য কোনো প্রাণী বা কোনো পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হচ্ছে না। তাহলে এখানে এই যে আমরা নগ্নবীজী উদ্ভিদ বললাম, এই নগ্নবীজী উদ্ভিদের মূল কারণই হচ্ছে যেহেতু বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, ফলের অভ্যন্তরে থাকে না, সেই জন্যই আমরা একে বলছি নগ্নবীজী উদ্ভিদ। এবং এদের দুই ধরনের স্পোর তৈরি হচ্ছে, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হচ্ছে। এদের পরিবহন কলাগুচ্ছ থাকবে, পরিবহন কলাগুচ্ছ বেশ উন্নত মানের পরিবহন কলাগুচ্ছ থাকবে, তবে এদের মধ্যে আমরা ট্রাকিড বা ভেসেল, যেটি জাইলেম ভেসেল, সেই ভেসেল দেখতে পাবো না। এবং পাশাপাশি ফ্লোয়েম সঙ্গী কোষ, ফ্লোয়েমে একটি সেল থাকে ফ্লোয়েম সঙ্গী কোষ, যেটি আবৃতবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, ফ্লোয়েম সঙ্গী কোষ। এই কোষটি আমরা
দেখতে পাবো না। ভেসেল এবং ফ্লোয়েম সঙ্গী কোষ সাধারণত আমরা এই নগ্নবীজি উদ্ভিদে দেখতে পাবো না, তবে নিটাম বলে যে উদ্ভিদটি আছে সেই নিটামে আমরা এই ভেসেলটি দেখতে পাবো। ভেসেল দেখা যাচ্ছে এবং এদের যে পরিবহন কলাগুচ্ছ সেটা এমনিতে আরেকটি বৈশিষ্ট্য হলো যে নগ্নভোজী উদ্ভিদের যে পরিবহন কলাগুচ্ছ সেটি উন্নত মানের কলাগুচ্ছ, পরিবহন কলাগুচ্ছ, কিন্তু এর মধ্যে আমরা জাইলেম ভেসেল জাইলেম ভেসেল কোষ বা ট্রাকিট কোষ এবং ফ্লোয়েম সঙ্গী কোষ, এই দুটি কোষের অনুপস্থিতি দেখতে পাই, যেটি আবৃতবীজী উদ্ভিদে আমরা পাবো এবং আবৃতবীজী উদ্ভিদের একটি উন্নত বৈশিষ্ট্য। ব্যতিক্রম হচ্ছে নিটাম। এই নিটামে আমরা দেখব যে এখানে ভেসেল কোষ আছে, ফ্লোয়েম সঙ্গী কোষও আছে। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য হলো যে এখানে দ্বিনিষেক ঘটে না। আমরা দশম অধ্যায় পড়ার সময় দেখেছি দ্বিনিষেক কি, যে এখানে দ্বিনিষেক কখন বলবো, যে যখন একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণু মিলিত হচ্ছে, পাশাপাশি সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে আরেকটি শুক্রাণু মিলিত হচ্ছে, এই দুটো ঘটনা যখন একই সঙ্গে ঘটছে তখন সেটাকে আমরা দ্বিনিষেক বলছি। এবং এটি আবৃতবীজী উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য, যেটি আমরা এই নগ্নবীজী উদ্ভিদে আমরা দ্বিনিষেক দেখতে পাবো না। ফলশ্রুতিতে এখানে যে শ্বাস বা এন্ডোস্পার্ম তৈরি হয়, এন্ডোস্পার্ম এটি সাধারণত হ্যাপ্লয়েড হয়ে থাকে, কারণ দ্বিনিষেক হলে পরে এটি ট্রিপ্লয়েড হয়ে যায়। আমরা জানি যে 3টি হ্যাপ্লয়েড কোষের সমন্বয়ে এটি ট্রিপ্লয়েড হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে দ্বিনিষেক ঘটে না, ফলশ্রুতিতে এই এন্ডোস্পার্মটি হ্যাপ্লয়েড অবস্থায় থাকে এবং এইটি সাধারণত নিষেকের পূর্বেই তৈরি হয়ে যায়। ফলশ্রুতিতে এখানে নিষেকের কোনো কনসিকুয়েন্স এখানে দেখা যায় না। তাহলে আমরা মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, যে একটি হচ্ছে যে এরা হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ, স্পোরোফাইট উদ্ভিদ মূল উদ্ভিদটি, এবং হেটারোস্পোরাস অর্থাৎ 2 ধরনের স্পোর তৈরি হচ্ছে, মেগাস্পোর এবং মাইক্রোস্পোর। এবং এদের যে মাইক্রোস্পোরগুলো তৈরি হচ্ছে, মাইক্রোস্পোরোফিলগুলো, সেগুলো একসাথে একত্রিত হয়ে একটা কম্প্যাক্ট কোণের মতো আকৃতি তৈরি করে, যেটি এই কোণের আকৃতি তৈরি করে, যেটিকে আমরা স্ট্রবিলাস বা কোণ বলি। কিন্তু মেগাস্পোরোফিলকে আমরা যখন দেখব তখন দেখব যে না, এরা কোনো কোণ তৈরি করছে না, এরা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। এবং মেগাস্পোরোফিলগুলোতে আরেকটি জিনিসের অবস্থান পরিলক্ষিত হয় না, সেটি হচ্ছে গর্ভাশয় এবং গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো থাকে না। ফলশ্রুতিতে এদের যে ডিম্বকগুলো থাকে সেগুলো শাখার মধ্যে উন্মুক্ত অবস্থায় থাকে এবং সেই ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে মূলত এই পোলেন টিউবটা ঢুকে সেখানে নিষেক সম্পন্ন হয়। এখানে আরেকটি বৈশিষ্ট্য আমরা বললাম যে এই পরিবহন কলাগুচ্ছ, উন্নত মানের পরিবহন কলাগুচ্ছ এখানে আছে, ভেসেল, কিন্তু ভেসেল কোষ বা ফ্লোয়েম সঙ্গী কোষ, এই দুটো কোষকে আমরা এখানে অনুপস্থিত দেখতে পাই। ব্যতিক্রম আছে নিটামে, আমরা এখানে দেখতে পাবো যে ভেসেল কোষ পাওয়া যাচ্ছে। এছাড়া এর মধ্যে দ্বিনিষেক সাধারণত ঘটে না, কারণ দ্বিনিষেক হচ্ছে আবৃতবীজী উদ্ভিদেরই একটি বৈশিষ্ট্য। ব্যতিক্রম আছে যে ইফিড্রা বলে একটা উদ্ভিদ আছে, ইফিড্রা, সেই উদ্ভিদে এই দ্বিনিষেকটা সম্পন্ন হচ্ছে। ইফিড্রা একটা ওষুধি উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয়, এখান থেকে কাশির একটা ওষুধ তৈরি হয় যেটাকে এফিড্রিন বলা হয়, এফিড্রিন। এই এফিড্রিন ওষুধটি তৈরি হয় কাশির জন্য। তো যেহেতু দ্বিনিষেক ঘটে না, তাহলে এখানে যে এন্ডোস্পার্ম বা শ্বাস তৈরি হয় সেটি সাধারণত হ্যাপ্লয়েড হয়। এটি নগ্নবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদে আর্কিগোনিয়াম তৈরি হয়। আর্কিগোনিয়াম আমরা এই শব্দটির সাথে পরিচিত, কারণ আমরা দেখেছি যে ব্রায়োফাইট এবং টেরিডোফাইটে স্পোর যেখানে তৈরি হয়, ডিম্বাণু যেখানে তৈরি হয়, সেখানে এরকম ফ্লাস্ক আকৃতির একটি গঠন তৈরি হয়। এখানে কোষগুলো থাকে ডিম্বাকোষ এবং মাঝখানে এখানে ডিম্বাণুটা তৈরি হয়। এই গঠনটিকে বলা হয় আর্কিগোনিয়াম, যেটি আসলে একটি নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য, কারণ ব্রায়োফাইট এবং টেরিডোফাইটে এই বৈশিষ্ট্যটা দেখা যায়। তবে এই নগ্নবীজী উদ্ভিদেও এই বৈশিষ্ট্যটা দেখা যায়, কিন্তু এই বৈশিষ্ট্যটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদে দেখা যাবে না। আবৃতবীজী উদ্ভিদে কখনোই আর্কিগোনিয়াম থাকবে না। এবং এখানে যে শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণুতে
আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম যে গিগোফাইটা এবং সাইকাডোফাইটা, এই দুটো গ্রুপের উদ্ভিদের মধ্যে শুক্রাণু তৈরি হয় ফ্লাজেলাযুক্ত শুক্রাণু, যেটি একটু নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য, কারণ আমরা জানি যে নিম্ন শ্রেণীর উদ্ভিদেরই সাধারণত ফ্লাজেলা তৈরি হয় শুক্রাণুতে। কিন্তু অন্যান্য আরও যে দুটো গ্রুপ আছে অর্থাৎ কনিফেরোফাইটা বা নিটোফাইটা, এই দুটোতে কিন্তু শুক্রাণুতে কখনো ফ্লাজেলা তৈরি হচ্ছে না। তাহলে এই গেল আমাদের নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা এখানে নগ্নবীজী উদ্ভিদের একটি উদ্ভিদ সম্পর্কে, একটি সাইকাস সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করব। সাইকাসের গঠন কীরকম, সাইকাসের স্বভাব, সাইকাস কোথায় পাওয়া যায়, এসব নিয়ে কথা বলবো। পাশাপাশি সাইকাসের বৈশিষ্ট্য এবং জননক্রিয়া নিয়ে কথা বলবো। তো সাইকাস হচ্ছে একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়, নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায় এবং আমাদের দেশে প্রাকৃতিকভাবেও জন্মে। আমি আগে নাম বলেছি সাইকাস পেকটিনাটা, যেটা প্রাকৃতিকভাবে আমাদের চিটাগাংয়ে বাড়িয়ালা পাহাড়ের ঢালে জন্মায়। এই সাইকাসটি বাংলাদেশ সহ ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে, মাদাগাস্কার, এইসব দেশগুলোতে এর বিস্তার পাওয়া যায় প্রাকৃতিকভাবে। এছাড়া আরও অনেকগুলো প্রজাতি, যেহেতু শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে একে ব্যবহার করা হয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একে লাগানো হয়। এই সাইকাস খুব ধীরগতি সম্পন্ন একটা উদ্ভিদ, অর্থাৎ এর বৃদ্ধি খুব ধীরগতি সম্পন্ন, সর্বোচ্চ 5 মিটার পর্যন্ত বেশ বড় হতে পারে উদ্ভিদগুলো, 2 থেকে 5 মিটার, এবং বড় হতে অনেকটা সময় লেগে যায়। এই উদ্ভিদের কাণ্ড, পাতা এবং মূল রয়েছে। কাণ্ডটি হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আমরা যদি নারকেল গাছের কাণ্ডের কথা চিন্তা করি, অনেকটা নারকেল গাছের কাণ্ডের মতো। পাতাগুলো হচ্ছে মুকুটের মতো উপরে একেবারে শীর্ষে অবস্থান করে। নারকেলের পাতা যেরকম গাছের একেবারে শীর্ষে অবস্থান করে, সাইকাসের পাতাগুলো একেবারে শীর্ষে অবস্থান করে এবং এর যে কাণ্ড আছে, সে কাণ্ডে পত্রমূলগুলো স্থায়ী অবস্থায় থাকে। পত্রমূল স্থায়ী অবস্থায় থাকে। ফলশ্রুতিতে এখানে কাণ্ডের গায়ে কিছু দাগ তৈরি হয়, যেটাকে বলা হয় লিফ স্কার। স্কার মানে ক্ষত। এখানে পাতার জন্য কিছু দাগ তৈরি হয়। যেমন আমরা যদি খেজুর গাছের কথা চিন্তা করি, খেজুর গাছে পত্রমূলের অংশটি কিন্তু গাছের গায়ে লেগে থাকে। এখানে গাছের গায়ে পত্রমূল সেই অংশ সেইভাবে লেগে থাকে না, কিন্তু একটা দাগ রেখে যায়, যেটাকে লিফ স্কার বলা হয়। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এটি আসলে নগ্নবীজী উদ্ভিদের সবারই বৈশিষ্ট্য, তবে সাইকাসের মধ্যে এটি বেশ ভালোভাবে বোঝা যায়। এছাড়া সাইকাসের যে পাতাগুলো আছে সেগুলো হচ্ছে পক্ষল যৌগিক পাতা। পক্ষল যৌগিক পাতা। আমরা জানি যে সরল পাতা, যৌগিক পাতা, 2 ধরনের পাতা আছে। যেমন আমরা সরল পাতা হচ্ছে একটি পাতা যখন থাকে, যদি আমরা বলি জবার পাতা, হ্যাঁ, সে আম পাতা, এগুলো হচ্ছে। কিন্তু যদি আমরা তেঁতুলের কথা বলি বা কৃষ্ণচূড়া পাতার কথা বলি, যেখানে একটির একিসের গায়ে অনেকগুলো পাতা থাকে, বা নারকেলের পাতার কথা বলি, তো সেই পাতাগুলোকে আমরা বলি পক্ষল যৌগিক পাতা। এবং এখানে এই পাতাগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই পাতাগুলোর মধ্যে শুধুমাত্র মাঝখানে একটি মিড রিব থাকবে, আর কোনো শিরাবিন্যাস থাকবে না, জালিকাকার। বা আমরা জানি যে আবৃতবীজী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, কিন্তু এইখানে আমরা শুধুমাত্র মাঝখানে একটি মিড রিব ছাড়া, পাতার মাঝখানে একটা মিড রিব ছাড়া আর আমরা কোনো ধরনের শিরাবিন্যাস দেখতে পাবো না। এবং এই পাতাগুলো বেশ লেন্স আকৃতির পাতা এবং একটু চর্মবৎ, অর্থাৎ একটু পাতার গঠনটা একটু মোটা এবং বেশ শক্ত। এই পাতাগুলো ছাড়াও আরেক ধরনের পাতা আমরা দেখব, শল্কপত্র, বাদামি বর্ণের। শল্কপত্র বা স্কেল, বাদামি রঙের, যেগুলো হচ্ছে মেগাস্পোরোফিলকে কিছুটা ঢেকে রাখে। তাহলে এই সাইকাসে আমরা 2 ধরনের পাতা দেখছি, একটা পক্ষল যৌগিক সবুজ পাতা, আর একটি হচ্ছে শল্কপত্র বা স্কেল, যেটি মেগাস্পোরোফিলকে বা মাইক্রোস্পোরোফিলকে অনেক সময় ঢেকে রাখে। এই সাইকাসে
আমরা কোন সাইকাসের যে উদ্ভিদ সে ভিন্নভাষী উদ্ভিদ, অর্থাৎ পুরুষ উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা। পুরুষ উদ্ভিদে এরকম মাইক্রোস্পোরোফিল তৈরি হয় এবং সেই মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত হয়ে একটি কোণ আকৃতি বা স্ট্রবিলাস তৈরি করে, কোণ আকৃতি গঠন। এরকম আমরা দেখব যে কোণ আকৃতি, আমাদের বইয়ে ছবি দেওয়া আছে, কোণ আকৃতি এরকম একটি গঠন দেখা যায়, সেই গঠনটা তৈরি করে স্ট্রবিলাস বলা হয়। এবং এটি হচ্ছে এই এটির ভিতরে এই মাইক্রোস্পোরগুলো সজ্জিত অবস্থায় থাকে। আমরা এখানে মাইক্রোস্পোরোফিলের একটি ছবি এঁকেছি এবং কোণ তৈরি করে, যেটা আমরা স্ত্রী উদ্ভিদে মেগাস্পোরোফিল যখন তৈরি হয় সেখানে আমরা এরকম কোনো গঠন দেখতে পাই না। সেখানে এই মেগাস্পোরোফিলগুলো অনেকটা ছড়ানো অবস্থায় থাকে, এখানে কোণের মতো কোনো গঠন তৈরি হয় না। এখানে আরেকটি বৈশিষ্ট্য আছে যে এদের যে পাতা তৈরি হয় সেই পাতাগুলো যখন কচি অবস্থায় থাকে তখন এটি কুণ্ডলিত অবস্থায় থাকে। এরকম পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। এই জিনিসটির সাথে আমরা পরিচিত, কারণ আমরা ফার্ন পড়েছি টেরিডোফাইটা, সেখানে আমরা দেখেছি যে ফার্নের যে কচি পাতা সেটি কুণ্ডলিত অবস্থায় থাকে, যেটাকে সার্সিনেট ভার্নেশন বলা হয়। সার্সিনেট ভার্নেশন বলা হয়। এবং এই সার্সিনেট ভার্নেশন, এই বৈশিষ্ট্যটি আমরা এই সাইকাসের পাতার মধ্যে দেখতে পাবো, যে কচি অবস্থায় পাতাটি কুণ্ডলিত অবস্থায় থাকে, অনেকটা পেঁচিয়ে থাকে, যেটাকে সার্সিনেট ভার্নেশন বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া এটি পরিবহন কলাগুচ্ছ সম্পন্ন থাকবে উদ্ভিদটি, এবং উদ্ভিদের যে মূল হবে সেই মূল হচ্ছে প্রধান মূল। প্রথম যখন মূল তৈরি হয় তখন মূলটি প্রধান মূল থাকে। আমরা জানি যে উদ্ভিদের দুই ধরনের মূল হয়, একটি হচ্ছে প্রধান মূল, আরেকটি হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক বা গুচ্ছ মূল বলতে পারি আমরা, গুচ্ছ মূল। তো এখানে প্রথম যখন উদ্ভিদগুলো তৈরি হয়, উদ্ভিদের প্রধান মূলটি তৈরি হয়, কিন্তু কিছুদিন পর এই প্রধান মূলটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে কিছু অস্থানিক মূল তৈরি হয়, ছোট ছোট অনেকগুলো অস্থানিক মূল এরকম তৈরি হয়, যেটি মাটির খুব কাছাকাছি অবস্থান করে। এবং এই অনেক সময় এই মূলগুলো মাটির উপরে উঠে আসে, এবং যখন মাটির উপরে উঠে আসে তখন এই উদ্ভিদ মূলগুলো দ্যাগ্র শাখা বিশিষ্ট হয়। এটাকে বলা হয় দ্যাগ্র শাখা বিশিষ্ট বা ডাইকটোমাস। অর্থাৎ এখানে আমরা একটা ছবি এঁকেছি, অর্থাৎ এই মাথাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট বা ডাইকটোমাস ব্রাঞ্চিং। তাহলে এই মূলগুলো প্রত্যেকটার মাথা এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে, এবং মূলগুলো যখন এই অবস্থায় মাটির উপরে চলে আসে তখন এরা কিছু ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়। ব্যাকটেরিয়া এখানে ইনফেকশন তৈরি করে, এবং পাশাপাশি নস্টক এবং অ্যানাবিনা, তোমরা জানো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল। এই দুটো শৈবাল এখানে এই মূলগুলোতে আশ্রয় গ্রহণ করে, ফলশ্রুতিতে এই মূলের আকৃতিগুলো নষ্ট হয়ে যায় এবং এটা একটা বিকৃতি আকার ধারণ করে, যেটি দেখতে প্রবালের মতো। সমুদ্রের প্রবালের নাম তোমরা শুনেছো, কোরাল, সেই প্রবালের মতো দেখতে। এখানে আমরা ছবিটা এঁকেছি যে কোরালয়েড মূল, যে কারণে এটাকে কোরালয়েড মূল বলা হয়, অর্থাৎ প্রবালের মতো দেখতে সাদৃশ্যপূর্ণ বলে একে বলা হয় কোরালয়েড মূল। তোমরা যদি কক্সবাজারে যাও বা সেন্ট মার্টিনে যাও, তোমরা দেখবে যে ওখানকার যে দোকানগুলো সেখানে প্রবাল পাথর বিক্রি হয়, সেখানে ওটার আকৃতি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন এখানে এটাকে প্রবাল মূল বা কোরালয়েড মূল বলা হয়েছে। এর যে আকৃতি, সেই আকৃতিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রবালের কীটের যে পাথর তৈরি করে, কোরাল রিফ তৈরি করে, সেই রকম আকৃতি তৈরি হয়ে যাওয়াতে একে কোরালয়েড মূল বলা হচ্ছে। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে সাইকাসের মূলকে কেন কোরালয়েড
মূল বলা হয়। তাহলে যে প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পরে যখন অস্থানিক মূলগুলো তৈরি হয় তখন সেই মূলগুলো মাটির উপরে চলে আসে এবং ব্যাঘ্র শাখা বিশিষ্ট হয়ে তৈরি হয় এবং একসময় এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে, ব্যাকটেরিয়া ইনফেকশন তৈরি করে। তারপর সেখানে আবার নস্টক এবং অ্যানাবিনা নামে দুটো শৈবাল আশ্রয় নেয় এবং সেখানে একটা মূলের যে আকৃতি সেই আকৃতিগুলো একটু নষ্ট হয়ে যায়, বিকৃত আকার ধারণ করে, যেটি দেখতে অনেকটা প্রবালের মতো। সেই জন্য এই মূলটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল। এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ যে এখানে যে নষ্ট এবং অ্যানাবিনা আশ্রয় গ্রহণ করছে, এখানে কিন্তু উদ্ভিদ, এই সাইকাস উদ্ভিদ এবং এই নষ্ট অ্যানাবিনার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটাকে সিম্বায়োসিস বলা হয়। সিম্বায়োসিস হচ্ছে এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে দুটো ভিন্নধর্মী জীব একত্রে অবস্থান করে, একত্রে বসবাস করে এবং একে অন্যের উপকার করে। যেমন এখানে এই নষ্ট ক্যানাবিনা এই কোরালয়েড মূলের মধ্যে বাসস্থান হিসেবে থাকছে, তাদের তৈরি খাবার তৈরি করছে, খাবার শর্করা জাতীয় খাবার গ্রহণ করছে। পাশাপাশি এরা আবার যখন নাইট্রোজেন ফিক্স করতে পারে, বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারে, তাহলে সেই নাইট্রোজেনটা আবার উদ্ভিদকে ওরা সরবরাহ করছে। তাহলে এখানে দুটো উদ্ভিদই, এখানে সাইকাস পাশাপাশি আবার নষ্ট ক্যানাবিনা দুজনেই উপকৃত হচ্ছে, যার জন্য এটাকে সিম্বায়োসিস বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বলা হয়। তাহলে এই গেল আমাদের সাইকাসের যে গঠন এবং সাইকাসের বৈশিষ্ট্যগুলো। তো আমরা আবার যদি একবার সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বলতে চাই, যে সাইকাস হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটি হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ এবং এর কাণ্ড হচ্ছে খাড়া কাণ্ড, সাধারণত শাখাবিহীন। তবে কখনো কখনো এর যদি শীর্ষ মুকুল ভেঙে যায় তখন শাখা তৈরি হতে দেখা যায়, একটি বা দুটি শাখা হতে দেখা যায়। এবং এই উদ্ভিদটিকে আমরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাবো প্রাকৃতিকভাবে জন্মে। এছাড়া সাইকাস রেভুলাটা বলে, সাইকাস সার্সিনালিস বলে আরও দুটো প্রজাতি আছে, যেগুলোকে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমরা শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে দেখব। এবং এর দুই ধরনের পাতা আছে, একটি হচ্ছে সবুজ পক্ষল যৌগিক পাতা, যেটি চর্মবৎ লেন্স আকৃতির এবং এদের একটি মাত্র মিডরিপ রয়েছে শুধুমাত্র, এবং এই পাতাগুলো মুকুটের মতো কাণ্ডের শীর্ষে অবস্থান করে। এর আরেক ধরনের পাতা রয়েছে বাদামি বর্ণের শল্কপত্র বা স্কেল, যেটা হচ্ছে মেগাস্পোরোফিলকে অনেক সময় ঢেকে রাখে। তো পাশাপাশি এর যে মূল তৈরি হয় সেই মূলটি হচ্ছে প্রথমে তৈরি হয় অস্থায়ী একটি প্রধান মূল, যেটি পরবর্তীতে সময় নষ্ট হয়ে যায় এবং তার পরিবর্তে অস্থানিক মূল তৈরি হয়, যেটি আবার ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে বিকৃতি আকার ধারণ করে একটা প্রবালের আকৃতি ধারণ করে, যে কারণে একে কোরালয়েড মূল বলা হচ্ছে। এবং এখানে মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল তৈরি হচ্ছে। মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত হয়ে একটা কোণাকৃতি গঠন তৈরি করছে, আর মেগাস্পোরোফিলগুলো ছড়িয়ে আছে। এবং এদের মধ্যে এখানে আমরা ছবি এঁকেছি, এই যে মেগাস্পোরোফিল, সেখানে ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় আছে এবং সেই ডিম্বকের রন্ধ্রের মাধ্যমে আসলে নিষিক্তি সম্পন্ন হচ্ছে, এই শুক্রাণু এখানে আসছে। এখানে আমরা সাইকাসের শুক্রাণু এঁকেছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে চাই যে সাইকাসের যে শুক্রাণু সেটি হচ্ছে উদ্ভিদকুলের মধ্যে, অর্থাৎ উদ্ভিদে যত ধরনের উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদের মধ্যে সর্ববৃহৎ যে শুক্রাণু সেটি হচ্ছে সাইকাসের শুক্রাণু। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন উদ্ভিদের শুক্রাণু সবচেয়ে বড়? সাইকাস উদ্ভিদের শুক্রাণু সবচেয়ে বড় এবং এটি এই একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এই হেটারোস্পোরাস তো অবশ্যই, যেহেতু মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরোফিল দুই ধরনের স্পোরোফিল আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই স্পোরোফিল তৈরির মাধ্যমে এখানে সাইকাসের ভিন্ন হেটারোস্পোরাস বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে। এরপর আমরা আসি যে সাইকাসের যে জনন প্রক্রিয়া সেটি কীরকম, সাইকাস কিভাবে প্রজনন সম্পন্ন করে। এখানে আমরা দেখব যে সাইকাসের জননের ক্ষেত্রে জনন প্রক্রিয়ায় আসি। সাইকাসের জনন প্রক্রিয়া দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে অযৌন প্রক্রিয়া, আরেকটি হচ্ছে যৌন প্রক্রিয়া। আমরা জানি যে অযৌন প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে হচ্ছে যে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট তৈরি হয় না। এই ধরনের তৈরি না হওয়ার মাধ্যমে যখন নতুন উদ্ভিদ তৈরি হয় তখন সেটাকে অযৌন প্রক্রিয়া বলা হয়। এখানে সাইকাসের ক্ষেত্রে আমরা দেখব যে এদের কাণ্ডে অনেক সময় মুকুল তৈরি হয়। সেই মুকুলটি এরকম কাণ্ডের
স্কেলের গোড়ায় সাধারণত মুকুল তৈরি হয়, সেই মুকুলটিকে পৃথক করে নিয়ে যদি আবার মাটিতে লাগানো হয় তাহলে সেক্ষেত্রে আবার নতুন উদ্ভিদ সেখান থেকে গজিয়ে ওঠে, নতুন উদ্ভিদ পাওয়া যায়। এছাড়া মার্চ এপ্রিল মাসে সাইকাসের কাণ্ডের গোড়ায় মাটিতে আলাদাভাবে চারা উত্থিত হয় এবং সেই চারাকে পৃথক করে নিয়ে যদি আবার মাটিতে লাগানো হয় তাহলে সেখান থেকেও আমরা নতুন উদ্ভিদ পেতে পারি। সাধারণত নার্সারিতে যখন এর সংখ্যা বৃদ্ধি করা হয় সাধারণত এই মুকুলের মাধ্যমে বা এই যে গোড়ায় যে চারা গজিয়ে ওঠে সেই চারার মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এছাড়া যৌন প্রক্রিয়া আছে যার মাধ্যমে, অর্থাৎ এখানে পুংগ্যামেট তৈরি হচ্ছে, স্ত্রীগ্যামেট তৈরি হচ্ছে, তার মাধ্যমে মূলত এই জনন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এখানে আমরা আগে উল্লেখ করেছি যে সাইকাস আসলে ভিন্নবাসী উদ্ভিদ, অর্থাৎ এর পুং উদ্ভিদ আলাদা, স্ত্রী উদ্ভিদ আলাদা, দুটো আলাদা আলাদা উদ্ভিদে পুং উদ্ভিদে মাইক্রোস্পোরোফিলগুলো একত্রিত হয়ে একটি স্ট্রবিলাস বা কোণ তৈরি করছে। সেই কোণে একটা অংশ আমরা দেখিয়েছি মাইক্রোস্পোরোফিল, সেই মাইক্রোস্পোরোফিলগুলো দেখতে কীরকম, একটা কিলোক আকৃতির গঠন, যার উপরের এই যে ত্রিভুজাকৃতি অংশ, এই চূড়াটাকে বলা হচ্ছে অ্যাপোফাইসিস, এবং এটি একটু শক্ত ধরনের একটি অংশ, এবং এর নিচে এখানে অনেকগুলো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা স্পোরাঞ্জিয়াম, সেই স্পোরাঞ্জিয়ামগুলো একত্রিত হয়ে 4 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম একত্রিত হয়ে সোরাস গঠন করছে, এবং এই সোরাসগুলো এখানে সজ্জিত অবস্থায় থাকে। এটি হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিল দিয়েই এই পুরো কোণটা তৈরি হয়, এই পুরো